সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা রাখছি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। আর কিছুদিন পরই তোমাদের শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরীক্ষা। তো আজকে অষ্টম শ্রেণীর জন্য বাংলা বিষয়ের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তবে সাজেশনটি শুরু করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেব। এই সাজেশনটি আমি উত্তর সহ দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তাদেরকে পিডিএফ দিয়ে দেব। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিতে ভুলবে না। ভিডিওটি শুরু করার আগে আমরা অবশ্যই একটু পাঠ্যসূচি সম্পর্কে অবগত করে নেব। দেখো, প্রথমে রয়েছে তোমাদের বোঝাপড়া, অদ্ভুত অতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। এগুলো তোমাদের কিন্তু বাংলা বিষয়ের সিলেবাস। তো প্রথমে বোঝাপড়া কবিতাটা রয়েছে। এখানে মোট 10 থেকে 12টি প্রশ্ন হবে, খুব বেশি প্রশ্ন দেওয়া নেই। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করে যাবে। আর হ্যাঁ, একটি ভিডিওতে তো সম্ভব নয়, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই দুটো পার্টে আমি ভিডিওটি আপলোড করব। তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে, আমার চ্যানেলটিকে ফলো করবে। দেখো, প্রথমে রয়েছে বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুর তার বোঝাপড়া কবিতায় কোন বিষয়কে সহজে গ্রহণ করতে বলেছেন? জীবনের সত্যকে সহজে গ্রহণ করতে বলেছেন। মানধাত্তার আমল থেকে চলে আসছে। মানধাত্তার আমল বলতে কি বোঝো? এই নিয়ম চলে আসছে। কি নিয়ম? মানধাত্তার আমল বলতে একটি প্রচলিত বাগধারা এটি। মানধাত্তা ছিলেন অতি প্রাচীনকালে সূর্যবংশীয় একজন রাজা। বহু প্রাচীনকালে অনুষঙ্গ ব্যবহার করতে তার আমলে এই বাগধারাটি প্রয়োগ করা হয়। মানধাত্তার আমল থেকে এই নিয়ম চলে আসছে বলতে যে প্রত্যেকেই কিছু ফাঁকি দিচ্ছে এবং সেই ফাঁকির মধ্যে নিজেও পড়ে যাচ্ছে, এটাই বোঝানো হয়েছে। দেখো, কিভাবে সুখের বন্দরে আসা যাক? অনেক ঝঞ্ঝা কাটিয়ে সুখের বন্দরে আসা যায়। সবার চাইতে শ্রেয় কোনটি? সবার চাইতে শ্রেয় প্রতি মুহূর্তে সবার সঙ্গে ঝগড়া করে মরার চেয়ে সৎভাবে সঙ্গ মানিয়ে নিয়ে বেঁচে থাকাই শ্রেয়। সেইখানে হয় জাহাজডুবি। কোথায় জাহাজডুবি হয় বলে কবি মনে করেন? সব ঝড়ঝঞ্ঝা কাটিয়ে ওঠার পর জাহাজ যাত্রীর মনে হয় যখন বন্দরে পৌঁছানো নিয়ে আর কোনো শঙ্কা থাকে না, তখনই অপ্রত্যাশিতভাবে জাহাজডুবি ঘটে। পাঁজরগুলো কেঁপে ওঠে কিভাবে? আর্তরবে। বিধি বলতে কাকে বোঝানো হয়েছে? বিধি বলতে বিধাতা অথবা ভাগ্যকে বোঝানো হয়েছে। যেখানে কেউ শঙ্কা করে না সেখানে কি হয়? সেখানে জাহাজডুবি হয়। বিধির সঙ্গে বিবাদ করে মানুষ কি করে? বিধির সঙ্গে বিবাদ করে মানুষ নিজের পায়ে কুড়ুল মানে। ভালো মন্দ যাহাই আসুক ড্যাশ লাও সহজে, সত্তরে লাও সহজে। তারপর রয়েছে অদ্ভুত আতিথেয়তা। এই গল্পটি দেখো। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? আরব সেনাপতি এবং মুর সেনাপতির। আমি সত্বর প্রস্থান করুন। বক্তা কেন উদ্ধৃত ব্যক্তিকে সত্বর প্রস্থান করার কথা নির্দেশ দিয়েছেন? সূর্যোদয়ের পর মুর সেনাপতি আর আরব সেনাপতির অতিথি থাকবেন না, তাই যখন মুর সেনাপতির ওপর প্রতিশোধ নিতে আরব সেনাপতি আর কোনো বাধা থাকবে না। এই কারণে আরব সেনাপতি মুর সেনাপতিকে সূর্যোদয়ের আগেই পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর রয়েছে দেখো, তাহার দিগ্ভ্রম জন্মাইছিল। এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হয়েছিল? প্রশ্ন উদ্ধৃত অংশের মোর সেনাপতির কথা এখানে বলা হয়েছে। মোর সেনাপতিকে আরব সেনারা অনেক দূর পর্যন্ত অনুসরণ করলে তিনি প্রাণ ভয়ে দ্রুত বেগে পালাতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পথ ভুলে বিপক্ষ শিবিরে এসে উপস্থিত হন এবং ক্লান্ত অবস্থায় তিনি আরব সেনাপতির তাঁবুতে এসে আশ্রয় প্রার্থনা করেন। কোন বিষয়ে কোনো জাতির আরবদের তুল্য নয়? আতিথেয়তা বিষয়ে। অদ্ভুত আতিথেয়তা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ কেন বিবর্ণ হয়ে গেল? আরব সেনাপতির আরব সেনাপতি মুর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, তাই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায়। আমাদের জাতীয় ধর্ম, এই জাতীয় ধর্মটি কি? আরব সেনাপতি মুর সেনাপতিকে জানিয়েছিলেন যে তাদের জাতীয় ধর্ম হলো প্রাণান্ত, সর্বশান্ত হলেও অতিথির কোনো ক্ষতি করা তারা করবেন না। তারপর রয়েছে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখলেন। কে কি দেখলেন? মোর সেনাপতি তাঁবুর দরজায় দাঁড়িয়ে দেখলেন যে আরব সেনাপতি একটি সুসজ্জিত ঘোড়ার মুখে লাগাম ধরে তার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছেন। নয় রয়েছে দেখো, বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি। কে কি প্রতিজ্ঞা করিয়াছে? আরব সেনাপতি বারংবার প্রতিজ্ঞা করিয়াছেন যে সূর্যোদয়ের পর তার পিতার হত্যাকারীর প্রাণ নাশের চেষ্টা করবেন এবং পিতার মৃত্যুর প্রতিশোধ নেবেন। মোর সেনাপতি প্রার্থনা করেছিলেন কিসের? আশ্রয়ের। মোর সেনাপতি আর আরব সেনাপতির আলোচনার বিষয় কি ছিল? পূর্বপুরুষের বীরত্ব। পরবর্তী এতে রয়েছে চন্দ্রগুপ্ত
এই যে গল্পটি এটা একটু দেখো। চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। তো তা ভিডিওটি চালু করার আগে আমি অবশ্যই একটু কথা বলবো, তোমরা যারা যারা এই পিডিএফটা চাইছো তারা অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না, কার কার পিডিএফ চাই অবশ্যই আমি তাদেরকে দিয়ে দেবো। দেখো, 2 রয়েছে হেলেন কি। হেলেন হচ্ছে তোমার নাট্যাংশে উল্লেখিত হেলেন হচ্ছে গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি সেলুকাসের কন্যা। সেলুকাস হলেন ম্যাসিডনের, সরি এটা ম্যাসিডন লেখা হয়ে গেছে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা ম্যাসিডন, ঠিক আছে। ম্যাসিডন থেকে আসা দিগ্বিজয়ী গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি। সেলুকাস হচ্ছেন ম্যাসিডন থেকে আসা দিগ্বিজয়ী গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি। এ একটা জাতি বটে। কোন জাতির কথা বলা হয়েছে আলোচ্য উক্তিটিতে? এখানে সেকেন্দারের কথা বলা হয়েছে। জাতি বলতে এখানে আরব জাতির কথা বোঝানো হয়েছে। রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃত অংশের বক্তাকে বা কে কাকে এ কথাটি বলেছে? এক ছোট্ট জনপদের রাজা পুর দিগ্বিজয়ী গ্রিক সম্রাট সিকান্দারকে এই কথা বলেছেন। এই জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। উক্তিটি কার? গ্রিক সম্রাট সেকান্দারের। এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানিয়েছিলেন? সেলুকাসের এই প্রশ্নের উত্তরে সম্রাট সেকান্দার জানান যে দিগ্বিজয় সম্পূর্ণ করতে গেলে নতুন গ্রিক সৈন্য দরকার। 8 রয়েছে চন্দ্রগুপ্ত নিজেকে গৃহহীন নিরাশ্রয় বলেছেন কেন? মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত তার বৈমাত্রের ভ্রাতা নন্দন দ্বারা নির্বাচিত এবং বিতাড়িত হয়েছিলেন, তাই তিনি নিজেকে গৃহহীন এবং নিরাশ্রয় বলেছেন। চন্দ্রগুপ্ত গুপ্তচর বলে সন্দেহ করা হয়েছিল কেন? চন্দ্রগুপ্ত একাকী নির্জনে বসে তালপাতায় কিছু একটা লিখছিলেন এবং সেটি গ্রিক সেনাধ্যক্ষ অ্যান্টিগোশন হবে, এটা অ্যান্টিগোশন, তা দেখলেও ভাষা বুঝতে পারেনি, ফলে চন্দ্রগুপ্তকে গুপ্তচর বলে সন্দেহ করা হয়েছিল। এখানে অনেক একটু মানে লেটার যখন টাইপ করার সময় মিস্টেক হয়ে গেছে, তোমরা কিন্তু একটু আমার যেটা আমি বলছি সেগুলো একটু ভালো করে ঠিকঠাক মতন মিলিয়ে নিও। একটু ক্ষমা প্রার্থনা করছি তোমাদের কাছে, অবশ্যই তোমরা অনেক দুঃখিত এটার জন্য, তোমরা একটু নিজেরা একটু ঠিক করে নিও। 10 রয়েছে একজন সামান্য সেনাধ্যক্ষের এতদূর স্পর্ধা, বক্তা কে কার সম্পর্কে এমন উক্তি করেছেন? দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত চন্দ্রগুপ্ত পাঠ্যাংশ। এই উক্তিটি বক্তা হলেন গ্রিক রাজা সেকান্দার। বলছে কি বিচিত্র এই দেশ, বক্তা হলেন সেকান্দার। যাও বীর মুক্ত তুমি, একথা কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? চন্দ্রগুপ্তের প্রকৃত পরিচয় জেনে তার দৃঢ় মানসিকতা ও সাহসিকতায় অভিভূত হয়ে গ্রিক সম্রাট সেকান্দার চন্দ্রগুপ্তের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করেছেন। 13 রয়েছে দিগ্বিজয় সম্পন্ন করতে হলে কি চায়? নতুন গ্রিক সৈন্য চায়। চন্দ্রগুপ্ত একাকী নির্জনে বসে কিসে লিখছিলেন? শুকনো তালপাতার ওপর লিখছিলেন। তারপর রয়েছে বনভোজনের ব্যাপার। দেখো, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? শ্যামবাজার থেকে মার্টিনের রেলে বাগুইয়াটি হারিয়ে আরও 4টে স্টেশন পেরিয়ে ক্যাবলার মামার বাড়ি, তার মামার বাড়ির বাগান বাড়িতেই বনভোজনের জায়গা ঠিক করা হয়েছিল। রাজহাঁসে ডিম আনার দায়িত্ব কার ছিল? প্যালার। বনভোজনের ব্যাপার গল্পে দলপতির নাম কি? টেনিদা। কালাজ্বরের ভোগে আবার বাসক পাতার রস খায় কে? প্যালা। কালাজ্বরে ভুগছে এবং বাসক পাতার রস খাচ্ছে হচ্ছে প্যালা। টেনিদা চরিত্রটি কার সৃষ্টি? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। বনভোজনের ব্যাপার গল্পে 4 মূর্তির নাম কি? টেনিদা, প্যালা, ক্যাবলা এবং হাবুল। কত টাকা চাঁদা উঠেছিল? 10 টাকা 6 আনা চাঁদা উঠেছিল। বনভোজনের ব্যাপার গল্পে রান্নার যে তালিকা শেষ পর্যন্ত স্থির হলো সেটি কি? খিচুড়ি, রাজহাঁসের ডিম, আলু ভাজা, তারপরে পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা এবং লেডিকেনি। রীতিমতো রাজকীয় খাওয়া। কোন খাবার নিয়ে রাজকীয় খাবারের আয়োজন করা হয়েছিল? কার ওপর সেই খাবার আনার দায়িত্ব হয়েছিল? রাজহাঁসের ডিম নিয়ে রাজকীয় খাবার আয়োজন করা হয়েছিল, সেই খাবার আনার দায়িত্ব পড়েছিল প্যালার ওপর, ঠিক আছে। রাজহাঁসের বাক্সে হাত ঢোকায় কে? তার পরিণতি কি হয়? বনভোজনের জন্য ডিম আনতে গিয়ে রাজহাঁসের বাক্সে হাত ঢুকিয়েছিল প্যালারাম। রাজহাঁসের বাক্সে হাত ঢোকানো মাত্রই রাজহাঁস প্যালার হাত কামড়ে ধরে। সেই সময়ে ভন্টার মা জেগে ওঠায় ভয় পেয়ে টেনে হাত ছাড়াতে গিয়ে প্যালার হাত রক্তারক্তি হয়। কোন কোন খাবার খাইয়ে ভন্টাকে দিয়ে ডিম আনার কথা বলেছিল? পাঁঠার ঘুগনি এবং ফুলুরি। ডিমের ডালনার 12টা বেজে গেল, কথাটি কে বলেছিল? হাবুল সেন কাদায় আছাড় খেয়ে পড়ায় সব ডিম নষ্ট হয়ে গেলে ক্যাবলা এই উক্তিটি করে। আমের আচারের কটা বেজে গেছিল? এর বক্তাকে। আমের আচারের 1টা বেজেছিল, এর বক্তা হলেন ক্যাবলা।
ইউরেকা বলে চিৎকার করে উঠেছিল কে? টেনিদা। হাবুল সেনের আবিষ্কার কে কোন আবিষ্কারের সঙ্গে তুলনা করা হয়েছে? হাবুল পাকা জলপাই আবিষ্কারকে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের কথা তুলনা করা হয়েছে। দ্রাক্ষ ফলের আরেকটি নাম কি? আঙুর। বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাঁদরের দল সাবার করে ফেলেছিল। তো আমি এখানে মোট 4টি টপিক সম্পর্কে আলোচনা করলাম। এখনও তোমাদের 5টি টপিক আছে, সম্পূর্ণটা আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তোমাদের দেখতেও বিরক্তি লাগবে, সেই জন্য দুটো পার্টে আমি এটাকে ভাগ করে দেবো। পরবর্তী অর্থাৎ কালকে আমি এর পরবর্তী ভিডিওটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। আর পিডিএফ চাইলে তোমাদের বারবার বলছি অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে কমেন্ট করতে ভুলবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।